এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা অর্থাৎ 2026 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা অথবা 2027 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমার যদি ভাইয়া টার্গেট হয়ে থাকে যে না এসএসসি পরীক্ষায় তোমার গোল্ডেন এ প্লাস পেতে হবে, তাহলে আজকে আমি তোমাদেরকে দুইটা রুটিন দিব। জাস্ট এই রুটিন এখন থেকে যদি ভাইয়া তুমি ফলো করো, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে ভাইয়া ইনশাল্লাহ তোমাদের এ প্লাস কিন্তু ভাইয়া মিস যাবে না। জাস্ট তুমি রুটিন দুইটা একটু দেখো। তো ফার্স্টে আমি যেটা নিয়ে আলোচনা করব, এখানে তোমরা দেখতে পারতেছো আমি সকাল, তারপর বিকাল এবং রাত এই জায়গাতে লিখেছি। সো ফার্স্টে আমি যদি রাতের কথা বলি যে রাতের সময় আসলে তোমাদের কিভাবে পড়াশোনা করা উচিত। সো বিকালবেলা তোমরা সবাই ঘুরতে যাবা, এদিক সেদিক ঘোরাফেরা করবা। যখন সন্ধ্যা হবে তখন তোমাদের প্রত্যেকেরই উচিত যে ভাইয়া একটু পড়তে বসা। সো তোমাদের কিভাবে পড়া উচিত, যেমন আমি যদি টাইমের কথা বলি, যেমন 7:30 থেকে 8:30 পর্যন্ত এখানে 1 ঘন্টা ভাইয়া তোমার পড়তে হবে। আবার 8:30 থেকে 9:30 এখানে গেল 1 ঘন্টা, তারপর আবার এইখানে 1 ঘন্টা, এখানে কয় ঘন্টা গেল টোটাল গেল হচ্ছে 2 ঘন্টা। এরপর আসি 9:30 থেকে 10:30 পর্যন্ত আমরা যারা মুসলমান আছি আমাদের নামাজ পড়তে হবে। এরপরে যে রাতের যে খাবারটা আছে রাতের খাবারটা খাবা, ঠিক আছে। এরপরে 10:30 থেকে 11:30 পর্যন্ত আবার কিন্তু ভাইয়া তোমার পড়তে হবে। অর্থাৎ টোটালি রাতের বেলা ভাইয়া তোমার 3টা ঘন্টা একটু পড়তেই হবে, ঠিক আছে। কয় ঘন্টা পড়তে হবে ভাইয়া? 3 ঘন্টা ভাইয়া তোমার একটু পড়তে হবে। এটা গেল আমাদের কিন্তু রাতের সাবজেক্ট। এরপর আসে কিন্তু ভাইয়া সকালবেলা তুমি কি করবা? অনেকে বলবে যে ভাইয়া আমি তো সকাল 8টার সময় ঘুম থেকে জাগ্রত হই, এখন আর ওই 8টার সময় যদি তুমি ঘুম থেকে জাগ্রত হও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এ প্লাস কিন্তু মিস হয়ে যাবে, তুমি কিন্তু এ প্লাস পাবা না। তোমার একটু পরিশ্রম করতে হবে, তোমার সকাল ঘুম থেকে জাগ্রত হতে হবে। আর সকালবেলা যারা ঘুম থেকে জাগ্রত হইছো তোমরা খেয়াল করছো, যারা অনেকে এই জিনিসটা, তো এই চেষ্টাটা করবা তোমরা যে যখন তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠবা একটু বাইরে হাঁটতে বের হবা, দেখবা প্রকৃতির এই দৃশ্য তুমি দেখে মানে নিজের কাছে এতটা ভালো লাগবে। তোমরা যারা সকাল ঘুম থেকে উঠছো তোমরাই কিন্তু এই বিষয়টা জানো, ঠিক আছে। তো দেখো সকালবেলার কথা যদি আমি বলি, 6টা থেকে 7টা পর্যন্ত একটু পড়ালেখা করবা, এখানে 1 ঘন্টা টাইম দেবা। আবার 7টা থেকে 8টা পর্যন্ত একটু পড়বা। অর্থাৎ আমি যদি বলি যে সকালবেলা ভাইয়া তোমার 2টা ঘন্টা পড়তে হবে। টোটালি আমি যদি বলি যে পুরো দিনের ভিতরে প্রত্যেকটা দিন ভাইয়া তুমি যদি 5টা ঘন্টা পড়াশোনা করো, 5টা ঘন্টা এনাফ ভাইয়া, আর লাগবে না। আর এর বাড়তি আদৌ পড়ার কোনো দরকার নাই। 5 ঘন্টা তোমার নিজের পড়তে হবে। তুমি বলবা যে ভাই আমার প্রাইভেট আছে, হ্যাঁ। এখন অনেকে বলবে যে ভাইয়া আমার তো সকালবেলা প্রত্যেক দিন স্কুলে যেতে হয়, স্কুলে আমার যাই লাগে, সেখানে আমার প্রাইভেট আছে বাধ্যতামূলক, নাহলে আমাকে ব্যবহারিকে মার্ক দিবে না। এটাই বড় সমস্যা। ম্যাক্সিমামই এই কথা বলে যে ভাইয়া আমি যদি সকালবেলা স্যারদের কাছে প্রাইভেট না পড়ি তাহলে সেক্ষেত্রে আমাকে ব্যবহারিকে মার্ক দিবে না। মানে স্যাররা এমন একটা সিস্টেমে চাপায় রাখছে যে তুমি যদি আমার কাছে প্রাইভেট না পড়ো আমি তোমাকে ব্যবহারিকে মার্ক দিব না। এই জন্য অনেকে বাধ্যতামূলক কিন্তু সকালবেলা স্কুলে পড়তে যায়। এখন ধরো সাপোজ সকালবেলা তোমার প্রাইভেট আছে, আবার প্রাইভেটের পর কিন্তু ভাইয়া তোমার কি আছে, স্কুল আছে। তো সবকিছু মিলিয়ে তুমি সকালবেলা টাইম দিতে পারতেছো না, তুমি বলবা যে ভাইয়া আমি 2 ঘন্টা টাইম দিতে পারতেছি না। তাহলে এই 2 ঘন্টা তুমি কিভাবে ফিল আপ করবা? বিকালবেলা আমি কিন্তু বলছিলাম যে প্রাইভেট আছে অনেকে তোমরা প্রাইভেট পড়ো, আবার যদি অনলাইনে কোনো ক্লাস থাকে তাহলে তোমরা বিকালবেলা এই জিনিসটা সেরে ফেলবা। বাট যদি সেটা সকালবেলা হয়ে থাকে তাহলে বিকালবেলা যেভাবে হোক ভাইয়া তোমার 2 ঘন্টা টাইম বের করতে হবে। এখন অনেকে বলবে যে ভাইয়া যে বর্তমানে যে অবস্থা, সকালবেলা প্রাইভেট, তারপর আবার স্কুল, আবার বিকালবেলা আস্তে আস্তে লেট হয়ে যায়, তারপর খাবার দাবার, আবার বিকালবেলা ভাল লাগে না, সবকিছু মিলিয়ে পারতেছি না। যদি তুমি 5 ঘন্টা না পারো, তোমার কাছে আমার অনুরোধ থাকবে তুমি যদি ভালো একটা রেজাল্ট করতে চাও তোমার ভাইয়া 4টা ঘন্টা টাইম দিতে হবে বইয়ের পিছনে। ভাইয়া অনুরোধ তোমাদের কাছে। কেন আমি অনুরোধ করতেছি, তোমাদেরকে একটু দেখাইতে চাই, বেশি না। তোমাদের এই যে সিনিয়র ব্যাচ, এর আগের যে ব্যাচটা 2025 সালের যে ব্যাচটা, তোমরা তো 2026 এসএসসি পরীক্ষা দিবা অথবা 27 সালে এসএসসি পরীক্ষা দিবা। শোনো, এই যে 25-এর ব্যাচে প্রায় 6 লক্ষ শিক্ষার্থী ফেল করছে। আগের মতো কিন্তু বর্তমানের সিস্টেম নাই। আমি এই জন্য অনুরোধ রাখবো যারা ভালো টপার, যাদের এ প্লাস আসার কথা, তোমরা আশেপাশে একটু তাকাও, সবার কাছ থেকে শুনো, তাহলে তারাই বলবে যে ও এ প্লাস পাওয়ার ছাত্র, বাট ও 4.50 পাইছে, 4.75 পাইছে, আবার শুধু 4 পয়েন্ট পাইছে। একটু দেখো, একটু আশেপাশে তাকাও, চোখটা খোলো এবং কানটাকে সজাগ করো, তাহলে তুমি একেবারে বুঝতে পারবা।
প্র্যাকটিক্যালি তুমি দেখতে পারবা যে ও A+ পাওয়ার ছাত্র, ও এখন ডাব্বা মারছে, ও পাশ করার ছাত্র, ও এখন ফেল করছে। 6 লাখ শিক্ষার্থী কিন্তু ফেল করছে। এই জন্য আমি বলবো যে প্রত্যেকটা দিন কমপক্ষে হলেও 4 ঘন্টা তোমার নিজের পড়তে হবে। আমি এর আগের ভিডিওতে একটা কথা কিন্তু বলছিলাম যে একজন টিচার, অনেকেই আসো যে তোমরা 4 থেকে 5 জন টিচারের কাছে প্রাইভেট পড়ো। সকালে প্রাইভেট আছে, বিকালে প্রাইভেট, সন্ধ্যার পর আবার বাসায় আইনাও কিন্তু প্রাইভেট পড়ো। এত যদি প্রাইভেট পড়ো তাহলে তুমি কখন নিজে পড়বা? আমাকে এইটা অ্যান্সার দিয়ে যাইও যে তুমি যদি এত প্রাইভেট পড়ো, 4-5 জন টিচারের কাছে যদি প্রাইভেট পড়তেই থাকো তাহলে তুমি নিজে কখন ওই যে বইয়ের প্রতি টাইম দিবা, কখন কি করবা? আমার এইটা আসলে বুঝে আসে না। তো একটা কথা আমি এই 25 ব্যাচদের কিন্তু বলছিলাম যে তুমি যদি 4 থেকে 5 জন টিচারের কাছে যদি পড়তেই থাকো প্রত্যেকটা দিন, তাহলে আমি বলতেছি তোমার জীবনেও রেজাল্ট ভালো আসবে না। এটা আমি বলতেছি, জীবনের রেজাল্ট কখনো রেজাল্ট ভালো আসবে না। এটা কেমন ধরনের, কোন ধরনের এটা পড়াশোনা? এটা আমি বুঝতেছি না যে 4-5 জন টিচারের কাছে পড়া এটা কোন ধরনের পড়াশোনা? তুমি কখন নিজে পড়বা? সো এই ভুলটা কেউ কইরো না। পড়লে হয় 1 থেকে 2 জন টিচারের কাছে পড়বা এবং তুমি বলবা যে ভাইয়া টিচার কার কাছে পড়বো? যে তোমাকে সবচেয়ে ভালো বুঝাইতে পারবে। বাংলাদেশের সবাই মানে কত টিচার আছে, অভাব আছে, কিন্তু তুমি দেখবা কার কাছে পড়া তোমার মাথার মধ্যে ঢুকতেছে। একজন টিচার কি পারবে? একজন টিচার পারবে তোমাকে কিন্তু ওই পড়াটা মাথার ভিতরে ঢুকাইয়া দিতে, কিন্তু যেই পড়াটা তোমার মাথার ভিতরে ঢুকাইলো ওই পড়াটাকে তো সেভ রাখতে হবে। যদি তুমি সেভ না রাখতে পারো তাহলে ওই পড়াটা তো তোমার মাথার ভিতর দিয়ে 2 দিন পর চলে যাবে না? অবশ্যই চলে যাবে। আর এই সেভ রাখার জন্য যেমন মেমোরিতে কিন্তু ভাইয়া তোমার সেভ রাখতে হয়। তো এই সেভ রাখার জন্য তোমার কি করতে হবে? একটু বইয়ের পিছনে টাইম দিতে হবে, একটু ভাইয়া তোমার পড়তে হবে। যদি তুমি না পড়ো তাহলে কখনোই কিন্তু তোমার মাথার ভিতরে ওই জিনিসটা সেভ থাকবে না। এই জন্য আমি বলবো 4-5 জন টিচারের কাছে না পড়া 1-2 জন টিচারের কাছে পড়ো, এনাফ। এর বাড়তি পড়ার কোনো দরকার নাই। কিন্তু ভাইয়া এই টিচার সিলেকশন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমার কোনো ফ্রেন্ড সার্কেল বলবে না যে ওই টিচার ভালো পড়ায়, অমুক টিচার ভালো পড়ায়, এটা বলবে হয়তো, কিন্তু কে ভালো পড়ায় এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপর। তুমি আগে দেখবা যে কে সবচেয়ে ভালো পড়ায়। যে সবচেয়ে ভালো পড়ায় তার কাছে ভাইয়া তুমি পড়বা। এখন তুমি বলবা যে ভাইয়া কিভাবে আমি বুঝবো সবচেয়ে ভালো পড়ায়? যে তোমাকে পড়াইবে তুমি যদি তার পড়াটা ধরতে পারো, তার টেকনিকগুলো যদি তুমি ধরতে পারো এবং তার পড়া সহজে আয়ত্ত করতে পারো, তাহলে আমি বলবো তোমার ওই টিচারের কাছে পড়াটা সবচেয়ে বেস্ট হবে। একজন শিক্ষার্থীর ভালো রেজাল্ট করার পিছনে যেভাবে তার অবদান আছে তার চেয়ে বেশি অবদান আছে তার টিচার। টিচাররা যে যত ভালো পড়ায় অর্থাৎ তাদের জন্যই কিন্তু আসলে শিক্ষার্থীরা অনেক ভালো রেজাল্ট করতে পারে। এটা কি তুমি মানো? তুমি যার কাছে পড়বা সে যদি সেরাটা পড়াইতে পারে তাহলে আমি বলবো তোমার রেজাল্ট ইনশাল্লাহ, এবং তোমার যদি চেষ্টা থাকে অবশ্যই ভালো হইতে বাধ্য, রেজাল্ট ভালো হইতে ভাইয়া বাধ্য। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? এটাই ভাইয়া তোমাদের জন্য পরামর্শ থাকবে। এটা গেল। এবার আসি কিন্তু ভাইয়া যারা আমার ব্যাচে ভর্তি আছো, আমার সায়েন্সের ব্যাচে ভর্তি আছো, আবার যারা আমার ইংরেজি এবং গণিতে যারা ভর্তি আছো, তোমরা বলবা যে ভাইয়া আমাদের তো লাইভ ক্লাস করতে হয়, আপনার অনলাইন ক্লাস করতে হয়, আমাদের টাইমটা কিভাবে সিলেক্ট করব? দেখো, আমি যদি ফার্স্টে বলি রাতের কথা, তোমরা জানো যারা আমার সায়েন্সের স্টুডেন্ট আছো, সো তোমাদের কিন্তু আমি 7:30 থেকে রাত 7:30 থেকে 8:30 পর্যন্ত আমি কিন্তু তোমাদেরকে ক্লাস নিচ্ছে বা নিব সামনে, তাই না? এখন তুমি বলবা যে ভাইয়া এই টাইমে তো আপনার ক্লাস করতে হয়, এরপর আমরা কি করব? এরপরে যখন আমরা ক্লাসটা শেষ হবে অনুরোধ থাকবে তোমাদের কাছে যে ভাইয়া সাথে সাথে যতটুকু তোমাদেরকে পড়াবো সাথে সাথে ওই পড়াটা যেভাবে হোক 8:30 থেকে 9টা পর্যন্ত এই আধা ঘন্টা একটু পড়বা। এটাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে। আমার কথা বুঝতে পেরেছো? এই যে আমি 1 ঘন্টা তোমাদেরকে যাই পড়াবো, যতটুকু তোমাদেরকে পড়াবো ওই পড়াটা সাথে সাথে ভাইয়া তুমি পড়বা, সাথে সাথে। ওটা রাইখা দিবা না যে না আগামীকালকে পড়বো বা পরশুদিন, এই জিনিসটা তুমি করবা না। যখন আমি যেই টপিকটাই পড়াই না কেন, আমি তোমাদের গণিত করাই, আমি তোমাদের ইংরেজি পড়াই, আমি তোমাদের সায়েন্সের সাবজেক্ট পড়াই, যাই পড়াই না কেন সাথে সাথে কিন্তু আধা ঘন্টা ভাইয়া তোমার আমার ক্লাস করার পরে তারপর আধা ঘন্টা তোমার পড়তেই হবে। তুমি যদি আধা ঘন্টা একটু পড়ো, তুমি দেখবা আমি যা পড়াচ্ছি সব অটোমেটিকলি তোমার মাথার ভিতরে ঢুকে গেছে। আমি যখন পড়াবো তখন তো তোমার মাথায় ঢুকতে বাধ্য। যারা আমার ক্লাস দেখছো, সায়েন্সের সাবজেক্টের ক্লাস দেখছো, যারা ক্লাস দেখো এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাও, নিচের দিকে গেলে তুমি দেখতে পারবা এসএসসি ফিজিক্স লেখা আছে, এসএসসি ম্যাথ লেখা আছে। ওখানে গেলে তোমরা আমার ক্লাস দেখতে পারবা। দেখলে তুমি বুঝতে পারবা যে আমি যখন পড়াবো ওটা তোমার মাথার ভিতরে যে টপিকটাই তাতে পড়াই না কেন
যেমন এসএসসি গ্রামারও আছে, কিন্তু আমার গ্রামারের উপর ক্লাস দেখো, যেই টপিকে আমি পড়াই না কেন ওটা তোমার মাথার ভিতরে ঢুকতে বাধ্য। তাহলে ওই যে মাথার ভিতরে ঢুকছে, এখন তোমার কাজ কি, তোমার মাথার ভিতরে ওটা ঢুকলো, এখন ওটাকে তোমার সেভ দিয়ে রাখতে হবে। সেভ দিয়ে রাখার জন্য ক্লাসটা করার পর সাথে সাথে তুমি আধা ঘন্টা পড়বা, তাহলে অটোমেটিকলি তোমার ব্রেনটা সেভ হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? এটাই তোমার কিন্তু কাজ হবে। এরপর আসি, আমার কিন্তু 9টা থেকে আবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত কিন্তু আমার গণিতের উপর ক্লাস আছে। গণিতে যারা সায়েন্স, আর্টস, কমার্স সব গ্রুপের স্টুডেন্ট আছে তোমাদের জন্য কিন্তু আমার গণিতের উপর ক্লাস আছে, লাইভ ক্লাস আছে। তাহলে তুমি বলবা এখন আমি কি করব, যে আপনার এই ক্লাস দেখলাম, এখন আবার এই ক্লাস, এত ক্লাস কিভাবে? যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তুমি এই ক্লাসটা পরবর্তী একটা সময় দেখে নিবা, পরবর্তী একটা সময় রেকর্ড দেখে নিবা, কারণ এই ক্লাস তো সেভ থাকবে, কোনো সমস্যা নাই। তুমি ইউটিউবের অফলাইনে ডাউনলোড দিয়েও দেখতে পারবা, কারণ এটা প্রাইভেট ইউটিউব চ্যানেলে কিন্তু করা হবে। আমি আশা করছি বুঝতে পেরেছো। তুমি যদি লাইভে অ্যাটেন্ড করতে না পারো, এই ক্লাসটা তুমি পরবর্তীতে একটা সময় করে, যখন সময়টা বের হবে তোমার, তখন তুমি দেখে নিবা, কোনো অসুবিধা নাই। ওকে, এই গেল কিন্তু হচ্ছে কিন্তু রাত। তাহলে আমি যেটা বলবো যে তুমি সায়েন্সের ক্লাসটা করার পর একটু পড়বা, এবার 9টা থেকে 10টা পর্যন্ত তুমি খাবার দাবার করবা, তারপর নামাজ যদি পড়ো নামাজ পড়বা, এরপরে কি আবার 1 ঘন্টা তুমি পড়বা, ঠিক আছে? তো এই গেল হচ্ছে কিন্তু রাত। এরপর আসে কিন্তু ভাইয়া সকালবেলা। সকালবেলা কিন্তু আমার কোনো ক্লাস নেই। সকালবেলা ঠান্ডা মাথায় তুমি 2 ঘন্টা পড়তে পারবা। আর যদি বলো যে ভাইয়া স্কুল আছে, কোচিং আছে, তাহলে তুমি স্কুল কোচিংয়ে যাবা। আর বিকালবেলা কিন্তু আমার 4:30টার সময় ইংরেজি ক্লাস আছে। তো তুমি এই ইংরেজি ক্লাস যদি ভর্তি থাকো, তাহলে আমার এই ক্লাসটা করবা 4:30টা থেকে 5:30 পর্যন্ত। এরপরে তুমি 1 ঘন্টা টাইম পাবা ঘোরাফেরার জন্য, একটু ঘুরতে যাবা। বা তুমি যদি বলো যে ভাইয়া এই ক্লাসটাও আমি পরে দেখে নিব একটা সময় করে, তাও তুমি দেখে নিতে পারো, ঠিক আছে? কিন্তু আমার অনুরোধ থাকবে, তুমি যখনই আমার ক্লাসটা দেখো না কেন, ওই ক্লাসটা দেখার পর সাথে সাথে আমি যতটুকু পড়াবো অতটুকু আধা ঘন্টা তুমি পড়বা। আধা ঘন্টা পড়লেই এনাফ, এর বাড়তি পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি দেখবা অটোমেটিকলি তোমার ব্রেনটা এই জিনিসটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? সো যারা অনলাইনে ক্লাস করবা, তোমাদের জন্য হচ্ছে কিন্তু এই রুটিনটা, তোমরা এই রুটিনটা কিন্তু ভাইয়া ফলো করবা, ওকে? এবং অনুরোধ থাকবে, টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত আমি সাজেস্ট করি, সবসময় আমি সাজেস্ট করি যে ভাইয়া তোমাদের 6 ঘন্টা মিনিমাম পড়া উচিত। তুমি যদি 6 ঘন্টা পড়ো, তাহলে সেই ক্ষেত্রে দেখবা তোমার রেজাল্টটা সবচেয়ে ভালো আসবে। কিন্তু এখন আমি 4 ঘন্টা কেন বলতেছি, কারণ টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত ভাইয়া তুমি যদি 4 ঘন্টা করে পড়ো এনাফ, বাট টেস্ট পরীক্ষার পরে কিন্তু তোমার 6 ঘন্টা পড়াশোনা করতে হবে। এটা বাধ্যতামূলক, তোমার পড়তেই হবে ভাইয়া। এবং তোমাদের আমি একটা কথা বলেছি যে বাংলা প্রথম পত্র বলো, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আছে, তারপর হচ্ছে কিন্তু গণিত আছে, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে সায়েন্সের সাবজেক্টগুলো, যারা কমার্সের আছে কমার্সের যে সাবজেক্টগুলো, হ্যাঁ, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইসলাম ও নৈতিক শিক্ষা, এই যে সাবজেক্টগুলো যেগুলো আছে, তো এই সাবজেক্টগুলো যদি তুমি ফুললি কমপ্লিট করতে চাও বা সেরাভাবে যদি শেষ করতে চাও, তাহলে 2টা প্ল্যান অনুযায়ী কিন্তু আগাইতে হবে। মনে আছে আমি কিন্তু এই 2টা প্ল্যানের কথা কিন্তু বলেছিলাম, প্ল্যান এ এবং প্ল্যান বি। যদি তুমি এই 2টা প্ল্যান অনুযায়ী কিন্তু আগাও, আমি রিফাত হোসেন, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার এ প্লাস কোনোভাবে মিস যাবে না, যদি তুমি এখন থেকে এই 2টা প্ল্যান অনুযায়ী আগাইতে পারো। চ্যালেঞ্জ দিয়া বললাম, কারণ সেরা রেজাল্ট করার জন্য এই 2টা প্ল্যান তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে, সবচেয়ে বেস্ট। এখন যারা এই 2টা প্ল্যান সম্পর্কে জানো না যে ভাইয়া 2টা প্ল্যান আসলে কি, আমি কমেন্ট সেকশনে 2টা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, ওই 2টা ভিডিও দেখলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া আসলে প্ল্যান এ প্ল্যান বি কি বলছে বা কি বুঝাইতে চাইছে, অথবা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আমি আশা করছি আমার কথা তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবং ভাইয়া তোমাদের কিন্তু সামনে 20 জুলাই থেকে আমার ব্যাচে ক্লাস শুরু হতে যাচ্ছে, এবং আমি সম্পূর্ণ ভাইয়া তোমাদেরকে এই 2টা প্ল্যান অনুযায়ী, প্ল্যান এ এবং প্ল্যান বি, 2 প্ল্যান অনুযায়ী কিন্তু ইংরেজি, গণিত, তারপর সায়েন্সের যে 4টা সাবজেক্ট, এগুলো আমি কমপ্লিট করে দিব। এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এটাও আমি কথা দিয়ে রাখলাম যে ভাইয়া তোমাদের এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি একেবারে ফ্রিতে কভার করে দিব, ঠিক আছে? এবার হচ্ছে বাংলা প্রথম পত্র, তারও আমি ক্লাস নিব, একেবারে এমসিকিউ বলো বা বইয়ে যা যা লাগে সম্পূর্ণ আমি তোমাদের কভার করে দিব। সামনে ক্লাস আসতেছে, এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে তোমরা দেখতে পারবা। এরপরে হচ্ছে কিন্তু এই যে বাকি যে সাবজেক্টগুলো, যেমন বিজ্ঞান সাবজেক্টটা আছে, আবার এই অন্যান্য যে সাবজেক্টগুলো, এগুলোর আমি কিন্তু ভাইয়া সামনে ক্লাস নিয়ে আসবো। টেনশন করার কিছু নাই, তোমরা সম্পূর্ণ ফ্রিতে আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে তোমরা ওই বাকি যে সাবজেক্টগুলো, ওগুলোর ক্লাস কিন্তু ভাইয়া তোমরা পেয়ে যাবা। এবং আমি যেভাবে কমপ্লিট করাবো ইনশাল্লাহ, এই যেই অনুযায়ী আমি তোমাদেরকে পড়াবো, এটা জাস্ট তুমি যদি একবার আয়ত্ত করতে পারো এবং কভার করতে পারো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার যে এ প্লাস, তোমার যে টার্গেট এ প্লাস, ইনশাল্লাহ প্রত্যেকের এ প্লাস থাকবে, ঠিক আছে? এবং এখন থেকে ভাইয়া একটু প্রস্তুতিটা ভালোভাবে নাও। কেন তুমি ভালোভাবে নিবা? ওই যে বললাম যে ভাইয়া 6 লক্ষ শিক্ষার্থী
এই যে এসএসসি পরীক্ষাতে ফেল করছে 2025 ব্যাচে। সো একটু সাবধান হও, এখন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সামনে যত পরীক্ষা হবে অর্থাৎ ইজি কিন্তু হবে না, কোনোভাবেই সহজ হওয়ার কোনো চান্স নাই। এই প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কঠিন হবে। সো রেজাল্ট যদি তুমি ভালো করতে চাও এখন থেকে কিন্তু ভাইয়া প্ল্যান এ এবং প্ল্যান বি, দুই প্ল্যান অনুযায়ী কিন্তু ভাইয়া আগাও, এখন থেকে তোমার আগাইতে হবে, ঠিক আছে। এবং এই যে দেখো আমার ক্লাস কিন্তু ভাই শুরু হতে যাচ্ছে, এবং কিভাবে তুমি কমপ্লিট করবা সব কিছু আমি তোমাদের টোটাল, অর্থাৎ গণিত, তারপর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এই 3টা সাবজেক্ট, আবার সায়েন্সের 7টা সাবজেক্ট আছে, আমার কিন্তু কোর্স আছে, তোমরা ইচ্ছা করলে কিন্তু ভর্তি হইতে পারো। এবং একটা জিনিস মাথায় রাখবা, এই কথাটা মাথায় রাখবা যে ওস্তাদের মায়ের কিন্তু শেষ রাইতে। কেন এই কথাটা বললাম, এই কথাটার মিনিংসটা তোমরা কিছুদিন পর কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে। সো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং পুরো এই প্ল্যান সম্পর্কে জানতে একটু কমেন্ট সেকশনটা চেক করো, সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি, সেই ভিডিও দুইটা দেখলে তোমরা সকলেই ভালোভাবে বুঝতে পারবে। আমি আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া আপনি তো বললেন যে এখানে এই ঘন্টা আমাদের পড়তে হবে, হ্যাঁ, কিন্তু কোন কোন সাবজেক্টগুলো পড়বো এটা তো আপনি বললেন না। দেখো এখানে কোন কোন সাবজেক্ট তুমি পড়বা এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ ভাইয়া তোমার উপর। কেন? কারণ এইখানে তোমার নিজের কিন্তু বের করতে হবে যে তুমি এই 7:30 থেকে 8:30 পর্যন্ত কি পড়বা, 8:30 থেকে 9:30 পর্যন্ত কি পড়বা। আমার পড়ার ধরন যেভাবে ছিল, আমি যখন এসএসসি লেভেলে ছিলাম, আমি যখন এইচএসসিতে পড়ছি, আমার পড়ার ধরন যেটা ছিল, আমি যেটা করতাম পার্সোনালি, এটা আমি এই বিষয়টা শেয়ার করি, তোমাদের জন্য কতটা হেল্পফুল হবে তোমরা বুঝতে পারো পরবর্তীতে। যে আমি যেটা করতাম, ধরো বইয়ের একটা চ্যাপ্টার আমি ধরতাম, সাপোজ আমি গণিত দিয়ে তোমাদেরকে বুঝাই, হ্যাঁ, গণিতের আমি সেট ফাংশনটা ধরতাম। তো সেট ফাংশন আমি যেটা করতাম, যে সেট ফাংশনের ঠান্ডা মাথায় যতগুলা বইয়ের ভিতরে অঙ্ক ছিল, বেসিক যা ছিল, সুন্দরভাবে কভার করতাম। সাথে সাথে ওই অধ্যায় বিগত বছরের যতগুলো এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলো করে ফেলতাম। সাথে সাথে ওই অধ্যায়, কোন অধ্যায় ছিল? সেট ফাংশন। ওই অধ্যায়ে যে সৃজনশীলগুলো আছে ওই সৃজনশীলগুলো কিন্তু কভার করতাম। এইভাবে কিন্তু আমি পড়েছি। এবং তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরাও কিন্তু শুধু এই যে গণিত না, অন্যান্য যে সাবজেক্টগুলো, তুমি বাংলার একটা সাপোজ একটা গল্প তুমি ধরলা, হ্যাঁ, এখন ওই গল্পটা ঠান্ডা মাথায় তুমি পড়বা, ওই গল্পের ভিতরে যা যা আছে একটু ভালো করে বুঝবা। এবার সাথে সাথে ওই গল্পটার যত এমসিকিউ আছে এমসিকিউ করবা। এবার সাথে সাথে ওই গল্পটার যে সৃজনশীলগুলো আছে, ক খ আছে বিশেষ করে, ওগুলো ভাইয়া তুমি কভার করবা। এটাই ভাইয়া পড়ার নিয়ম, তাতে তোমার যতক্ষণ টাইম লাগে। ধরো সাপোজ তুমি রাতের বেলা তুমি পড়তে বসলা, 7:30টার সময় তুমি ধরো সাপোজ পড়তে বসলা, এখন গণিতে তুমি একটা চ্যাপ্টার তুমি ধরলা, ধরো তুমি গণিতের বৃত্ত অধ্যায়টাই তুমি ধরলা, সাপোজ বৃত্ত অধ্যায় অথবা ত্রিকোণমিতি, আমি যদি নবম অধ্যায়ের কথা বলি তোমাদের, যে গণিতের নবম অধ্যায়টা তুমি ধরলা জেনারেল ম্যাথে, এই নবম অধ্যায় তুমি কি করবা, ঠান্ডা মাথায় যে কোনো ভাইয়ার তুমি কি করবা, ক্লাস দেখবা, বা যদি স্যার থাকে তোমার স্যারের কাছে পড়বা। আমি যেভাবে বলতেছি সেই অনুযায়ী করো। তুমি নবম অধ্যায় ঠান্ডা মাথায় যে কারো একটা ক্লাস দেখবা, ওই ক্লাসটা হবে কি, বইয়ে যতটুকু আছে ততটুকু একেবারে ঠান্ডা মাথায় ক্লাসটা দেখবা। ক্লাসটা দেখার পরে এবার তুমি কি করবা, এই ক্লাসটা করার পর এবার তুমি যতটুকু বইয়ে আছে, যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক ভাইয়া তুমি করবা, হ্যাঁ। এরপরে সাথে সাথে তুমি কি করবা, ওই অধ্যায় যতগুলা এমসিকিউ আছে ওই এমসিকিউ গুলা কভার করবা, ঠিক আছে। এরপরে তুমি প্র্যাকটিস করবা। এরপরে আবার ওই অধ্যায় যতগুলা সৃজনশীল আছে ওই সৃজনশীলগুলো তুমি করবা। এরপর তুমি কি করবা, এবার তুমি প্র্যাকটিস করবা। তুমি যদি এই অনুযায়ী আগাও, তাহলে তুমি চিন্তা করো তোমার প্র্যাকটিসটা বা তোমার প্রিপারেশনটা কিরকম হবে। তুমি একটা জিনিস বুঝো, ধরো সাপোজ তুমি অর্ধি করলা, বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টের সমস্যাই হচ্ছে কিন্তু এইটা, যে ওরা আসলে অর্ধি করে। ধরো একটা চ্যাপ্টার ধরলো, আংশিক পড়া বাস শেষ, আর কোনো খবর নাই, আবার 2 মাস পর কিন্তু আবার পড়া শুরু করবে। তো যখন আবার 2 মাস পর পড়তে যায়, তখন দেখে আর কিছুই মনে নাই, আবার সেই গোড়া থেকে ধরা লাগতেছে। তো এই ভুলটা কেউ কইরো না। এই এখন থেকে তুমি সতর্ক হবে, যেটা বলতেছি এই অনুযায়ী তুমি কাজ করো, তাহলে তুমি দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টার তোমার কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তুমি আজকে যেই চ্যাপ্টারটা ধরবা, ধরো তুমি যদি আজকে একদিনে না পারো, তোমার টার্গেট থাকতে হবে 2 দিনের ভিতরে যেভাবে হোক ওই চ্যাপ্টারের ফার্স্ট টু লাস্ট, ওই বেসিক বলো, সৃজনশীল বলো, এমসিকিউ বলো, শর্ট কোশ্চেন বলো, যাই বলো না কেন, সব যেন ভাই তোমার কভার হয়ে যায়। এইভাবে তুমি প্রস্তুতিটা নাও, তাহলে তুমি দেখবা তোমার রেজাল্ট যদি ভালো না হয়েছে, তারপর ভাইয়াকে তুমি যা মন চাই বইলো, ঠিক আছে। এই অনুযায়ী, এই রুটিন অনুযায়ী এবং প্ল্যান এ প্ল্যান বি অনুযায়ী তুমি আগাও, তাহলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কারো আসলে প্লাস মিস যাবে না। তো যদি তুমি পারো, যদি তোমার টার্গেট থাকে যে না ভাইয়া আপনি যে রুটিনটা দিচ্ছেন এই রুটিন অনুযায়ী ইনশাল্লাহ এখন থেকে আমি কন্টিনিউ পড়ালেখা করব, কমপক্ষে হলো ভাইয়া তোমার 4 ঘন্টা টেস্ট পরীক্ষার আগে 4 ঘন্টা তোমার কিন্তু ভাইয়া পড়তে হবে প্রত্যেকটা দিন। তোমার বইয়ের প্রতি 4 ঘন্টা টাইম দিতে হবে। আর প্রাইভেট ওগুলো পড়ে ওগুলা বাড়তি,
ঠিক আছে। ওই আবার তোমরা বলো না যে ভাইয়া আমি প্রাইভেটও পড়তেছি, তার মানে এই 4 ঘন্টার 1 ঘন্টা প্রাইভেট পড়তেছি, এরকমটা না। এই 4 ঘন্টা কিন্তু তোমার নিজের পড়তে হবে, নিজের টাইম দিতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? যদি তুমি এই 4টা ঘন্টা প্রত্যেক দিন পড়তে পারো, কমেন্ট সেকশনে লিখবা যে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, কমেন্ট সেকশনে সবাই লিখবা। এবং আমি দেখবো প্রত্যেকের কমেন্ট, আমি চেক করবো যে না কে কে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লেখছো, এবং এইটার চ্যালেঞ্জ যে অ্যাকসেপ্টেড লেখছো এটা ইনশাল্লাহ দেখা যাবে টেস্ট পরীক্ষার পরে যে তোমরা কতটুকু আগাইছো। এরপরে দেখা যাবে যে ভাইয়া ফাইনালের আগে 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 কিন্তু সবাই বুঝতে পারবে যে না, যে ভাইয়া যা বলছিল সেই অনুযায়ী কাজ করছি, এখন আমার কিন্তু একটা অন্য লেভেলের পরিবর্তন আসছে পড়াশোনার ক্ষেত্রে। পারা যাবে না ভাইয়া? অবশ্যই ভাইয়া পারা যাবে। সো যারা আমার ব্যাচে যারা ভর্তি হইতে চাও, অথবা আমার কাছে পড়ো আর অন্যজনের কাছে পড়ো, তুমি যদি প্ল্যান এ এবং প্ল্যান বি অনুযায়ী পুরোটা কমপ্লিট করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে 2টা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, একটু কষ্ট করে ভিডিও দিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া তুমি কিভাবে প্রত্যেকটা সাবজেক্ট সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবা। ওকে, সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সাথেই থাকো ডিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।